ওকে, দেখ স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কেউ একজন বলিস। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, দেখ আজকের ক্লাসটাতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা যেটা রয়েছে সেটা আমরা ডিল করব। দেখ সিলেবাসটা সবাই একটু দেখে নে। যেটা তোদের সাবজেক্টটা হচ্ছে, দেখ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা। ওকে, জাভা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং লেখার স্টাইল। যেরকম কথা বলার আমাদের অনেক স্টাইল আছে না, যেরকম কেউ যদি কথা বলতে না পারে ইশারায় বোঝায়, তো ওটা একটা কথা বলার স্টাইল। কেউ যদি কথা বলতে জানে, কোন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে, সেটাও একটা স্টাইল। বাট কথা অনেক রকম ভাবে বলা যায়। সেরকম প্রোগ্রামিং লেখার একটা স্টাইল হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর জাভা হচ্ছে একটা কোড। জাভা জাভা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি রয়েছে সেরকম। ক্লিয়ার তো সাবজেক্টটা নিয়ে? কিরে নামটা সবাই হ্যাঁ বুঝলি স্যার। তো? যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা এরকম কেন দিয়েছে, শুধু জাভা কেন দেয়নি, এটাই। আর এই সাবজেক্টটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। তোরা যেখানেই যা এই সাবজেক্টটা তোদের মানে হোল কম্পিউটার সায়েন্স ছাড়বে না। তাই এই সাবজেক্টটা খুব ভালোভাবে প্রিপেয়ার হোস। যেরকমটা আমি স্টার্টিং থেকে বলেছিলাম ডিএসএ ইম্পর্টেন্ট, সেরকম ভাবে এটাও আমি বলে দিচ্ছি, এই সাবজেক্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, যে সাবজেক্ট গুলো যতটা ইম্পর্টেন্ট আমি তোদেরকে বলে দেবো, একটু মনে রেখে সেরকম ভাবে পড়াশোনা করিস। আদারওয়াইজ পরে গিয়ে পরে মনে করবে হ্যাঁ দাদা বলেছিল, এটা ইম্পর্টেন্ট ছিল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তোরা যখন বিটেক পড়বি, তারপর কোনো কোম্পানির প্লেসমেন্টে যাবি, বা ডিপ্লোমার পরেও যদি কোনো কোম্পানিতে প্লেসমেন্ট যাস, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে কোশ্চেন ধরবেই। মানে এতটা ইম্পর্টেন্ট, এটা আমার 100% শিওর আছে ধরবেই। ওকে, এবার তুই যদি কম্পিউটার সায়েন্স ফিল্ড ছাড়া আদার্স কোনো কোম্পানিতে যাস, সেটা বাদ দিয়ে। ওকে, তো দেখ এখানে এই সাবজেক্টটাতে ফার্স্ট না আমরা জাভাটা শিখবো। যেরকম ভাবে আমরা সি শিখেছিলাম, স্যার পাইথন বোর্ডটা শিখেছিলাম। দেখতে পাচ্ছি না। বাকিরা স্যার দেখতে পাচ্ছি। অনুভব তাহলে একবার রিজয়েন করিস। ওকে, তো দেখ তাহলে প্রথমে এই সাবজেক্টটাতে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো জাভাটা পড়বো, যেরকম ভাবে আমরা সি পড়েছিলাম, পাইথন পড়েছিলাম। এবার সি পাইথন যেহেতু আমরা পড়ে নিয়েছি, তাই জাভাটা শিখতে অনেকটা ইজি হবে। বাট সেটাও জানবো যে জাভাটা আমরা শিখবো কেন, এতটা ইম্পর্টেন্ট কেন জাভাটা, সেটাও আমরা জানবো। ওকে, তাহলে দেখ মেনলি ফার্স্ট চ্যাপ্টারটাতে আমরা জাভাটাই পড়বো। মিডলে কিছু কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া আছে, পলিমরফিজম, ওভারলোডিং, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পুরো কনসেপ্ট। ওকে, যদিও ফার্স্ট ইউনিটে এগুলো দেওয়া উচিত ছিল না, বাট একটু খিচুড়ি টাইপের করে দিয়েছে সিলেবাসটা। তো কোনো প্রবলেম নেই, আমি একদম সিকোয়েন্সিয়ালি তোদেরকে পড়াবো যাতে বুঝতে পারিস। ঠিক আছে, তো জাভা যদি বলি শিখবো, সেটা নেক্সট ক্লাস থেকে আমরা পুরো একদম কোডে মুভ করে যাব। আজকের ক্লাসটা মেনলি যেটা হচ্ছে বেসিক্স অফ জাভা, জাভা কেন শিখবো, মানে পুরো বেসিক্স এর উপর আজকের ক্লাসটা আমরা করব। তাই স্টার্টিং ক্লাসটা যেহেতু অনেক কিছু গল্পের আকারে তোদেরকে বলতে হবে, তাই আজকের ক্লাসটা আমি পিপিটি তৈরি করেছি। বাট নেক্সট ক্লাস থেকে কোনো পিপিটি হবে না। তোদেরকে আমি হ্যান্ড রিটেন বুকস যেটা ঠিক করেছি একদম স্টার্টিং এ এবার আপলোড করে দেবো জাভার, যাতে প্রত্যেক ক্লাসের পর আমাকে তোদেরকে না বলতে হয় যে দাদা নোটস আপলোড করো, কোথা থেকে পড়বো, একদম স্টার্টিং এ আপলোড করে দেবো সেটা। সেখানে সবকিছু দেওয়া আছে, যেরকম তোদের আমি ডেটা স্ট্রাকচারে করেছিলাম, তাই না? কিরে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেরকমই। তো জাভাটা আমি স্টার্টিং এ আপলোড করে দেবো। তারপর যদি আমি মনে করি কিছু নোটস এক্সট্রা তোদেরকে দেওয়ার আছে, সেটা আমি দিয়ে দেবো। বাট ওই নোটসটা এনাফ।
ওকে, তাহলে চল স্টার্ট করা যাক। দেখ, ফার্স্ট যেটা আমাদের জানা দরকার, এই যে আমরা মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইউজ করিস তো সবাই? কিরে, কতজন ইউজ করিস? ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করিস, নালে এখানের সাথে কানেক্ট থাকতে পারতিস না। ইনস্টা, ফেসবুক এগুলো হ্যাঁ দাদা, কতজন ইউজ ইউজ করি। করিস? সবাই আচ্ছা, দাদা সবাই। সবাই সবাই, একদম সবাই। তো এইগুলো জানিস তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম অনুযায়ী কিন্তু চলে, ঠিক আছে? মানে এগুলো ডেভেলপ করা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টাইলে। আমি প্রথমেই বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা স্টাইল, যেরকম কথা বলার একটা স্টাইল রয়েছে সেরকম, আর জাভাটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্লাস প্লাস দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, পাইথন দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, জাভা দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে জাভাটাকে গুলিয়ে নিস না। জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেরকম বেঙ্গলি একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, বাট কথা বলার অনেক স্টাইল আছে। তো সেই রকম প্রোগ্রামিং লেখার অনেক স্টাইল আছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে তাদের মধ্যে একটা। আদার স্টাইল আছে, যেমন আদার্স ল্যাঙ্গুয়েজ আদার স্টাইল ফলো করে, যেমন প্রসিডিউরাল স্টাইল আছে, প্রসিডিউরাল প্রোগ্রামিং যেগুলো বলে। তারপর তোর ফাংশনাল প্যারাডিয়াম বলে, ফাংশনাল প্রোগ্রামিং স্টাইল, এরকম অনেক স্টাইল আছে। তোরা যদি এগুলো নিয়ে একটু রিসার্চ করতে চাস, একটু পড়াশোনা করিস, কোনো এআই ইউজ করে পড়াশোনা করিস, যে প্রোগ্রামিং স্টাইল, ভেরিয়াস প্রোগ্রামিং স্টাইল দ্যাট আর ইউজড বাই ভেরিয়াস প্রোগ্রাম, তাহলে তোরা একটু ডিটেলসে কিন্তু পড়ে নিতে পারবি। অনেক প্রোগ্রামিং স্টাইল আছে, তাদের মধ্যে একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মানে এটা হচ্ছে একটা মেন ইম্পর্টেন্ট প্রোগ্রামিং স্টাইল, যেটা এখনকার দিনে বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে, বিশেষ করে যে বিগ অর্গানাইজেশন গুলো রয়েছে, কোম্পানি এমএনসি গুলো রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টাইলটা কিন্তু ফলো করে। আর এই জন্যই তোদেরকে আমি বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এতটা ইম্পর্টেন্ট, কারণ কোম্পানিতে যে কাজটা হয়, যেভাবে কাজটা হয়, সেটার তো ডেপথ তোকে ক্লিয়ার রাখতে হবে। তাই ওরা প্রথমেই জাজ করে নেয় যে তুই ওই সমস্ত টেকনোলজি গুলো, ওই সমস্ত স্টাইল গুলো সম্বন্ধে জানিস কিনা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে হোয়াট ইজ জাভা, হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আশা করছি কারোর ডাউট নেই, থাকলে বলতে পারিস। স্যার কোম্পানিতে এটাই কেন এত মানে পপুলার হলো? হ্যাঁ, এটা একটু পরেই আমরা জাস্ট জানবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টাইলটাই এতটা ইম্পর্টেন্ট কেন, মানে এত লেখার মানে কি। আজকের ক্লাস স্টার্ট করার পর এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, একটু জাস্ট ওয়েট করে যা। ঠিক আছে, তো দেখ, স্টার্টিং এ আমরা বলে রাখি এই জাভা যেটা রয়েছে সেটা কি, যদিও আমি তোদেরকে বলে দিলাম, আর একবার রিপিট করছি, এটাই প্রবলেম হয়ে যায় রে বারবার করে জয়েন করাটা। ওকে, তাহলে দেখ জাভা যে প্রোগ্রামিংটা রয়েছে, তাহলে প্রথমেই বলে দিই এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বললাম এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড যদি বলিস এটা ডেভেলপ কে করেছিল, এটা যেটা ডেভেলপ করেছে জেমস গসলিং, এই সায়েন্টিস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম। মানে এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, হু ইনভেন্টেড জাভা, বিভিন্ন জায়গায় কোশ্চেন পাবি। হয়তো তোরা কোথাও কুইজ খেলছিস, তোদের কলেজের কিছু টেকনিক্যাল কুইজ হলো, সেখানেও হয়তো জিজ্ঞেস করেছিল হু ইনভেন্টেড জাভা। এতটা ইম্পর্টেন্ট, আর এক্সামে তো আসেই, এক্সামে অনেক সময় আসে। সায়েন্টিস্টের নাম ছিল জেমস গসলিং। ওকে, বাট জেমস গসলিং কিন্তু একা করেনি জাভা ইনভেন্টেড, সাথে তার টিমও ছিল। বাট যদি তোকে জিজ্ঞেস করে সায়েন্টিস্টের নাম, তাহলে বলবি জেমস গসলিং। ওকে, তখন সে কোন কোম্পানির আন্ডারে ছিল না, তখন সে ছিল সান মাইক্রো সিস্টেমের আন্ডারে। তাহলে জাভা ওয়াজ ডেভেলপড বাই জেমস গসলিং আন্ডার সান মাইক্রো সিস্টেমস। ওকে, বাট এখন যদি বলিস না, এখন কিন্তু জাভা কার আন্ডারে আছে কেউ জানিস? দেখিস না, দেখে বলিস না, অ্যাকচুয়াল কেউ স্যার যদি ওরাকেল। জানিস। দাদা হ্যাঁ, বিনোদ। বিনোদ, বিনোদটা কি ভাই? না ভাই, এখন জাভার অরাকেলের আন্ডারে আছে, ঠিক আছে? তো জাভা প্রিভিয়াসলি ছিল সান মাইক্রো সিস্টেমস এর আন্ডারে, যখন জেমস গসলিং সেটাকে বানিয়েছিল। বাট অ্যাট প্রেজেন্ট জাভা কিন্তু রয়েছে অরাকেল কোম্পানির আন্ডারে। কত সালে জাভাকে কিনে নিয়েছিল অরাকেল? না, অরাকেল জাভাকে কিনে নিয়েছিল
2010 এ। ওকে, তাহলে 1995 এ ফার্স্ট জাভা রিলিজ হয়েছিল, বাট জাভা তৈরি হয়েছিল মানে জাভা যদি বলিস ইনভেন্ট হয়েছিল সেটা 1991 এ। জাভা ইনভেন্ট হয়েছিল 1991 এ, বাট ফার্স্ট জাভা রিলিজ করা হয়েছিল 1995 এ। একটু পরেই আরো আমরা আলোচনা করব এই 1991 আর 1995। বাট এইটুকু ক্লিয়ার হলো তো, কে জাভা ইনভেন্ট করেছিল, কোন কোম্পানি আন্ডারে, এখন বর্তমানে জাভা কার আন্ডারে আছে, কোন কোম্পানি আন্ডারে আছে, ক্লিয়ার আছে তো? এই বেসিক গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোদের এমসিকিউ আসে, এক্সামও কোশ্চেন আসে। কিছু প্রবলেম থাকলে বলিস। এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। ওকে, যে জাভাটা আমরা কেন শিখবো? আমরা তো শিখলাম সি, সি পাইথন শিখলাম, যাই হোক সি প্লাস প্লাস ধরে রাখ শিখলি বা কেউ জানিস, তো জাভাটা শেখার দরকারটা কিসের জন্য? এগুলোতে কি এনাফ নয়? দেখ, সিচুয়েশনটা এরকম তৈরি ছিল বিফোর জাভা, যখন জাভা তৈরি হয়নি, মোস্ট প্রোগ্রামিং ওয়াজ ডান ইন সি, সি প্লাস প্লাস। বেশিরভাগ প্রোগ্রামিং করা হতো সি আর সি প্লাস প্লাস দিয়ে। ওকে, প্রোগ্রামিং ওয়ার প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, এটাই ছিল না মেন প্রবলেম। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট এই কথাটার মানে কি কেউ জানিস? প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট জানিস? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। আচ্ছা, কে কে জানিস একটু হ্যান্ড রেজ করতে দেখি। আচ্ছা, গৌরব একা জানিস। আচ্ছা গৌরব বল। হ্যাঁ, আচ্ছা অর্পণও জানিস। ঠিক আছে গৌরব বল। মানে দাদা, আমরা যখন কোনো কোড লিখি বা কোনো প্রোগ্রাম লিখি, তখন সেই প্রোগ্রামটা ধরুন আমরা উইন্ডোজে লিখছি, তো ওইটা মাইক্রোসফট ওই ম্যাকে ওপেন হবে না, বা অন্য কোনো ডিভাইসে আমরা ওপেন করতে পারবো না যদি না উইন্ডোজেরই হয়। গুড গুড গুড। আচ্ছা, জাভা কি আগে আগে পড়া হয়েছে নাকি আজকে স্টার্টিং ক্লাস এটা জানতিস? হ্যাঁ, গৌরব, কলেজে করেছি, আচ্ছা হ্যাঁ, কলেজে করিয়েছি। এক্স্যাক্টলি এটাই। দেখ বেসিক্যালি আগে যে প্রোগ্রাম গুলো আমরা লিখতাম না সি, সি প্লাস প্লাস, ধর তুই একটা সি এর জন্য একটা প্রোগ্রাম লিখলি, দ্যাট মিনস একটা অপারেটিং সিস্টেমের জন্য প্রোগ্রাম লিখলি, একটা অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, আর একটা কি নাম নেবো বল? লিনাক্স। ওকে, তো উইন্ডোজের জন্য তুই যে প্রোগ্রামটা লিখলি, ধর একটা সি প্রোগ্রাম লিখলি, সেটা কিন্তু লিনাক্সের মধ্যে চলবে না, সেম প্রোগ্রামটা কিন্তু চলবে না। এটাই হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম আমাদেরকে লিখতে হতো। ওকে, মানে জাস্ট কিছু জিনিস চেঞ্জ করতে হতো, বাট এক্স্যাক্টলি সেম কোড কিন্তু আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের চলতো না। ওই জন্যই সি, সি প্লাস প্লাস এগুলো হলো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, যেটা মেন ইম্পর্টেন্ট জাভাটা চুজ করার কারণ। তাহলে ভাব, একটা ইউজার একটা জিনিস উইন্ডোজ দিয়ে অ্যাক্সেস করবে না লিনাক্স দিয়ে অ্যাক্সেস করবে, সেটা তো তার ব্যাপার না। বাট অ্যাজ আ ডেভেলপার তুই যখন কিছু বানাচ্ছিস, তোকে ভাবতে হচ্ছে উইন্ডোজের কথা, তোকে ভাবতে হচ্ছে লিনাক্সের কথা, তোকে ভাবতে হচ্ছে ম্যাক ওএস এর কথা। তো এটা ডিফিকাল্ট ছিল কিনা? একটা সিস্টেম বাট তোকে তিন ভাবে ডেভেলপ করতে হচ্ছিল। তাহলে একটা সিস্টেমকে মানে একটা জিনিসকে তুই যখন পরে ওটাকে আপডেট করছিস, তিনটা জিনিস আপডেট করতে হতো, তোকে তিনটা জিনিসের প্রবলেম সলভ করতে হতো। তো তিনটা জিনিসের প্রবলেম সলভ করা ইজি নাকি একটা জিনিসের প্রবলেম সলভ করা ইজি, তোদের কি মনে হয়? একটা জিনিসে একটা জিনিসের। তো তখন থেকেই আমাদের মাথায় এলো যে আমাদেরকে এমন কিছু তৈরি করতে হবে যেটা হবে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস যাই প্ল্যাটফর্ম থাকুক না কেন ওই প্রোগ্রামটা এক্সিকিউট হবে। ওকে, তাহলে সি, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে? যদি কেউ জিজ্ঞেস করে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল দে তো, বলতে পারবি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, দেখ, code written for Windows could not easily run on Linux or Mac. মেমোরি ম্যানেজমেন্ট ওয়াজ কনসেপ্ট, আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল যে মেমোরি ম্যানেজমেন্টের অনেক ঝামেলা ছিল। আচ্ছা তোদের সি আমি ওই যে ডেটা স্ট্রাকচার পড়ানোর সময় আমি সি এর একটু কনসেপ্ট গুলো পড়িয়েছিলাম, ওই বেসিক্যালি তোর লিঙ্ক লিস্টের আগে আমি তোদেরকে দেখিয়েছিলাম না যে একটা মেমোরিকে কিভাবে রিলিজ করতে হয় যখন একটা মেমোরি আনইউজ থাকে, মানে সেটা দরকার পড়ছে না। ধর একটা নোড আমরা ওই লিঙ্ক লিস্ট, দুটো নোড ছিল ইনিশিয়ালি, তো আমি
এই যে এটা লিঙ্ক লিস্ট ছিল, প্রথমে হেড ছিল এই নোডটা, তো আমি কি করলাম, স্টার্টিং নোডটা ডিলিট করতে চাইলাম, হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট করলাম, খুব ভালো কথা, লিঙ্কটা ব্রেক হয়ে গেল। বাট আদৌ কি এই নোডটা ডিলিট হতো? আদৌ কি হতো? না দেখো, হতো না। বাকিরা সবারই মনে আছে তো লিঙ্ক লিস্ট, নাকি সব ভুলে গেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই বলছিস তো হতো না, নাকি কারো কিছু ডাউট আছে? ঠিক আছে, দেখ, এটা কিন্তু ডিলিট হতো না, আমাদেরকে ডিলিট ম্যানুয়ালি করতে হতো। ক্লিয়ার? আমাদের কিন্তু ম্যানুয়ালি ডিলিট করতে হতো, আমরা ডিলিট নিজের থেকে করতে হতো আমাদেরকে। বাট জাভার ক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো কিছু আনরেফারেন্স থাকে, মানে ওটাকে যদি ইউজ হচ্ছে না, সেটাকে আমরা ইন্ডিকেট করতে পারবো না। আচ্ছা, এখন রেফারেন্স ভেরিয়েবল কোনটা আছে রে? এই লিঙ্ক লিস্টের মধ্যে রেফারেন্স ভেরিয়েবল কোনটা আছে? রেফারেন্স মানে জানিস তো? এই যে এই নোডটাকে কে স্যার রেফার করছে? অ্যাড্রেস অ্যাড্রেস হ্যাঁ, অ্যাড্রেসও বলতে পারিস, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ, মানে এই যে বা লিঙ্ক পার্ট। হ্যাঁ লিঙ্ক, মানে এই স্টার্টিং নোডটাকে কে ইন্ডিকেট করছে? হেডটাই ইন্ডিকেট করছে না, হেডটাই তো বলে দিচ্ছে এটা স্টার্টিং পার্ট, এটা ফার্স্ট নোড। হ্যাঁ স্যার। বাট এই যে এই যেটা আগে নোড ছিল, এটাকে কেউ কি ইন্ডিকেট করছে? করছে না, এটা হচ্ছে আনরেফারেন্সড পার্ট। তো জাভার মধ্যে কনসেপ্ট আছে যদি কোনো আনরেফারেন্স থাকে তাহলে সেটাকে ডিলিট করে দাও, আর সেটা ইউজ হচ্ছে না তাহলে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, তোকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে না। তাহলে তুই ভাব, যখন বড় বড় জিনিস তুই হ্যান্ডেল করছিস, যখন কোনো কিছু ডিলিট করতে হচ্ছে, তো তোকে এই সমস্ত ডিলিট করার কথা ভাবতে হচ্ছে না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, যেটা সিএ তোকে ম্যানুয়ালি ডিলিট করতে হতো। কি ইজি কি না? কিভাবে করতে হয়, কিভাবে ম্যানুয়ালি মানে ডিলিট হচ্ছে, এগুলো আমি পরে শেখাবো, যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভালোভাবে পড়াবো, মানে অনেকগুলো ক্লাস পেরিয়ে যাবে তখন আমি বলবো। বাট আপাতত এটা জেনে রাখ, সেটা যদি হয়ে যায় তাহলে অনেকটা ইজি হয়ে যাচ্ছে না? হচ্ছে তো? হ্যাঁ আর এই সমস্ত জিনিসগুলো যদি হ্যান্ডেল হয়ে যায় তখন প্রোগ্রাম ক্র্যাশ করার সম্ভাবনাটা অনেক কমে যায়। প্রোগ্রাম ক্র্যাশ বলতে অনেক সময় দেখিস না, সফটওয়্যার ক্র্যাশ করে যায়, আমরা বলি না সফটওয়্যার ক্র্যাশ করে গেছে, একদম চলছে না, তার মানে কি সফটওয়্যারের বাগ যেগুলো ছিল সেগুলো একটা, ওই বাগ গুলো নিয়ে পরে একটা বিশাল কিছু একটা ইনসিডেন্ট ঘটেছে, যেটার কারণে ওই সফটওয়্যারটা এখন আর চলছে না। তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো যদি আমাদের ফিচার্স হিসাবে চলে আসে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা অনেকটা ভালো হবে। এই কারণেই আমরা জাভাটাকে চুজ করেছিলাম, যে জাভা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যেখানে মেমোরি ম্যানেজমেন্টটা অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, আর একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে কি বলতে গেলাম ভুলে গেলাম। ওকে ঠিক আছে, আমি একটু পরে বলবো যখন আমার মনে পড়বে। আপাতত সিকিউরিটি। হ্যাঁ, সিকিউরিটিও একটা পার্ট আছে, হ্যাঁ অবশ্যই সিকিউরিটিও, জাভার মধ্যে এক্সট্রা সিকিউরিটি আছে। ওকে, তো এই সমস্ত ফিচার্স গুলোর জন্য উফ, এই জিনিসটা খুব ইরিটেটিং লাগে। তো এই জিনিসটা এই কারণেই কিন্তু আমরা জাভাটাকে চুজ করেছিলাম। তাহলে বুঝতে পারছিস সি আর সি প্লাস প্লাস থেকে জাভাতে আমরা সুইচ করার মেন কারণটা কি ছিল? আর তাছাড়াও ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশনের জন্য এটা ফেমাস হয়ে উঠেছিল 1990-তে। 1990 এরাতে, বেসিক্যালি এই এরাটাতেই না ইন্টারনেটের মানুষ ইউজ করতে শিখেছিল ইন্টারনেটকে। তো এই ইন্টারনেট এরাটাতেই জাভা খুব বেশি পপুলার হয়েছিল, মানে জাভা এই টাইমে জাভা তোর ইনভেন্ট হয়েছিল 1991-এ, তারপর ফার্স্ট ভার্সন রিলিজ হয়েছিল 1995-এ। তো এই এরাটাতেই ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশনস গুলোর জন্য জাভাটা কিন্তু খুব একটা মেজর রোল প্লে করেছিল। কিভাবে মেজর রোল প্লে করেছিল ইন্টারনেট বেসড অ্যাপ্লিকেশনসে আসবো আমরা। ওকে,
তাহলে ক্লিয়ার, জাভাতে মুভ করার কারণটা কি ছিল সি সি প্লাস প্লাস থেকে? ক্লিয়ার আছে? একটা জিনিস ক্লিয়ার হলে নেক্সট পার্টে আমরা মুভ করবো। হ্যাঁ। ওকে, দেখ এইবার 1991-এ যেটা আমরা বললাম জেমস গসলিং আর তার টিম মিলে সান মাইক্রো সিস্টেমের আন্ডারে এই জাভাটা বানিয়েছিল, জেমস গসলিং অ্যান্ড হিজ টিম। আর তারা যে প্রজেক্টটার আন্ডারে জাভাটাকে বানিয়েছিল না, বেসিক্যালি তারা একটা প্রজেক্ট করছিল। তো ওই প্রজেক্টটার জন্য তাদের এমন একটা ল্যাঙ্গুয়েজ বানানোর দরকার পড়েছিল, তাই তারা সেই ল্যাঙ্গুয়েজটা বানিয়েছিল। তাহলে কোন প্রজেক্টের আন্ডারে বানিয়েছিল? গ্রিন প্রজেক্টের আন্ডারে। ওকে, থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো একটু দেখে নিস, যে গ্রিন প্রজেক্টটা বেসিক্যালি কি ডিল করছিল, এগুলো একটু দেখে নিস। বাট গ্রিন প্রজেক্টের আন্ডারেই তারা কাজ করছিল সেই সময় 1991-এ জেমস গসলিং আর তার টিম মিলে জাভাটাকে বানিয়েছিল। দেয়ার গোল ওয়াজ টু ক্রিয়েট ল্যাঙ্গুয়েজ দ্যাট কুড রান ইন ডিফারেন্ট ডিভাইস। দেখ এটা হচ্ছিল মেন। ইউজ ওয়াজ সিম্পল, অবভিয়াসলি সিম্পল হবে, কেননা যদি মেমোরি ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি হয়ে যায়, সিকিউরিটি অ্যাড করে, ঠিক আছে, যদি আমাদের তাছাড়াও প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স দেয়, অটোমেটিক্যালি সেটা সিম্পল হবে। এত কিছু তো নিজে নিজে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা মনে পড়ছিল না তখন। আচ্ছা, সি এর মধ্যে পয়েন্টার তোরা করেছিস তো? পয়েন্টার কে কে হ্যাঁ করেছিস? স্যার। হ্যাঁ, জাভার মধ্যে হ্যাঁ, কিন্তু স্যার। পয়েন্টারের দাদা। কনসেপ্ট নেই, পয়েন্টারের কনসেপ্ট নেই। আর এই পয়েন্টারের কনসেপ্ট না থাকার জন্য জাভাটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। ওকে, কারণ পয়েন্টারটা, পয়েন্টের বদলে স্যার অবজেক্ট আসছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, জাভাতে বেশিরভাগ জিনিসটাই অবজেক্ট হিসাবে ডিল হয়। ওকে, পড়াবো, তোদের টেনশন নেই, সবকিছুই পড়াবো। তাহলে ক্লিয়ার একদম। দেখ আমি কিন্তু ডেপথ জিনিসগুলো কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে, এগুলো অনেক বইয়েও কিন্তু নাও পেতে পারিস, এত ডেপথ জিনিসগুলো, যে কোন প্রজেক্টের আন্ডারে জাভাটা তৈরি হয়েছিল। তোদেরকে এগুলো এইরকম আকারে পড়লে তোদের একটা গল্পের মতো করে মনে থাকবে, আর তোদের একদম ডেপথটা স্ট্রং হয়ে যাবে। আর আমি বলেছিলাম একটা প্রোগ্রামিং এর ডেপথ তোদেরকে স্ট্রং করতে হবে। ওকে, দেখ এইবার ব্যাপারটা হচ্ছে, জাভার কিন্তু স্টার্টিং নাম জাভা ছিল না। জাভার ফার্স্ট নাম ছিল জানিস তো কি? ওক, ও এ কে, ওক। এটার কোনো ফুল ফর্ম ছিল না, এটাই ওক। ওক হচ্ছে বেসিক্যালি একটা ট্রির নাম। ওক মানে হচ্ছে একটা ট্রি, কি ট্রি ভাই আমি জানি না, বাট ওক একটা ট্রি ছিল। ইনিশিয়ালি জাভা ওয়াজ কল্ড ওক। এই দেখ, এইবার ব্যাপারটা হচ্ছে, তারা যে গ্রিন প্রজেক্টটা বানাচ্ছিল, তো তারা যে একটা ল্যাঙ্গুয়েজ বিল্ড করলো, ওটার ওক নামটা তাদের মাথায় কি করে এলো? দেখ জেমস গসলিং যেখানে তোর অফিসটা ছিল, তার অফিসের ভেতরে একটা না ওক ট্রি ছিল। তার বিকজ দেয়ার ওয়াজ এন ওক ট্রি, তাদের অফিসের ভেতরে একটা ওক ট্রি ছিল। আউটসাইড জেমস গসলিং অফিস, তার অফিসের বাইরে একটা ওক ট্রি ছিল। তো সেই ওক ট্রিটা দেখার পর থেকে তার মাথায় ঢুকেছিল যে আমি যে ল্যাঙ্গুয়েজটা বানাচ্ছি তার নাম দেবো ওক। ঠিক আছে, তাহলে ওক নামটা কেন দেওয়া হয়েছিল মনে বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দাদা। যদি কোনো স্যারকে বলে দিস না, পুরো ইমপ্রেস হয়ে যাবে, বলে হ্যাঁ নলেজ আছে কিছু। স্যার হ্যাঁ বল। স্যার বলছিলাম যে আমি তো জানি যে ওক নামটা এসেছিল কারণ ওখানকার মানে ওই দেশের ন্যাশনাল ট্রি ওক বলে, তার জন্য ওক নামটা দিয়েছিল, মানে এমনটাই অনলাইনে পেয়েছিলাম। হ্যাঁ, তো সেটা হয়তো তাদের ন্যাশনাল ট্রি ছিল, বাট ওর মাথায় এসেছিল তাদের অফিসের বাইরে যে ওক ট্রিটা ছিল বলে। এটা একটা ট্রির নাম, ঠিক আছে, হতে পারে ন্যাশনাল ট্রি, সেটা আমি ঠিক জানি না, হতেই পারে। বাট তার মাথায় এসেছিল যে একটা জিনিসের নাম দেওয়ার, যেরকম আমরা একটা জিনিসের নাম দেওয়ার সময় চারদিকে তাকাই না, যে কি নাম দেওয়া যেতে পারে, কি নাম দেওয়া যেতে পারে, সেরকম ওর মাথায় এসেছিল। এবার ডেলি ওর অফিস যাতায়াত, অফিসের বাইরে ওক ট্রিটা সামনে দেখতে পাচ্ছে, হয়তো তার এটাও ছিল যে হ্যাঁ এটা আমাদের ন্যাশনাল ট্রি। তো সেখান থেকে ওক নামটা এসেছিল, ওক নামটা দেওয়া হয়েছিল। বাট লেটার দে ফাউন্ড দ্যাট দ্য নেম ওক ওয়াজ অলরেডি রেজিস্টার্ড বাই অ্যানাদার কোম্পানি। বাট পরবর্তীকালে দেখা হয়েছিল এই ওক নামটা না অন্য একটা কোম্পানি যারা রেজিস্টার্ড আছে, আর তুই কিন্তু অন্যের নাম নিতে পারিস না। পারবি কি নিতে? সে তো তোর নামে কেস করে দেবে। কি রে, নিয়ে নিতে পারবি ইউটিউবে না স্যার, কারোর কেস হবে। হ্যাঁ, তো এই জন্যই ওরা কি করলো যে না, নামটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি নাম দিতে হবে, সেটা একটা বড় কোশ্চেন। দেখ
নামগুলো মানে কত র্যান্ডামলি নেওয়া হয়েছিল দেখ, মানে কোনো এত বিশেষ কিছু ভাবনাই ছিল না, জাস্ট একটা ট্রি দেখেছিল ওক ট্রি, নাম দিয়ে দাও ওক ট্রি। ওকে, তারপরের নামটা দেখ জাভা। জাভা তাহলে কেন দেওয়া হলো, দেখ কি বলছে, দ্য টিম মেম্বার ওয়্যার ড্রিঙ্কিং কফি ডিউরিং আ ডিসকাশন। তারা বেসিক্যালি তাদের প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছিল। তো সেই সময় না তারা একটা ইন্দোনেশিয়ান টাইপ কফি ড্রিঙ্ক করছিল। ওকে, মানে এক টাইপের কফি ছিল যেটা ইন্দোনেশিয়ান টাইপ ছিল, তার নাম ছিল জাভা। তাহলে জাভা মানে হচ্ছে একটা কফি টাইপ বেসিক্যালি। ওকে, কেউ যদি কফিতে কিছু টাইপ জেনে থাকিস একটু বলতে পারিস। হ্যাঁ স্যার, এর জন্য কফির লোগো থাকে স্যার জাভাতে। একদম, কফির লোগো থাকে না, কাপের লোগো থাকে, এ কফি কাপ অফ কাপ। টি। হ্যাঁ স্যার, কফি। হ্যাঁ, এ কাপ অফ টি। তো দেখ, তো তখন থেকে তারা কি করেছে, দে সিলেক্টেড দ্য নেম জাভা। জাভা ইজ আ টাইপ অফ কফি ফ্রম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে এক ধরনের কফি আছে, সেটার নাম ছিল জাভা। তো ওই কফি খেতে খেতেই তাদের এটা মনে হয়েছিল যে কেন এই জাভা নামটাই না দেওয়া যেতে পারে, দেওয়াই তো যেতে পারে তাই না। তো সেখান থেকে জাভা নামটা তারা দিয়েছিল। সো জাভা গট ইটস নেম ফ্রম কফি। তাহলে বেসিক্যালি এটা কফি থেকে সেই নামটা এসেছিল। দ্যাটস ওয়াই জাভা লোগো কন্টেন্স আ কফি কাপ। এই জন্য যদি জাভার লোগোটা তোরা দেখিস না, ভালো করে লক্ষ্য করিস, দেখ একটা কফি কাপ, ভালো করে লক্ষ্য করিস, বুঝতে পারছিস তো এটা ডিশ, আর এই যে এটা কাপ, এই দেখ কাপের হ্যান্ডেলটা, আর এই দেখ এ কাপ অফ কফি, তার মধ্যে বাষ্পটা যেরকম বেরোয়। ক্লিয়ার? পুরো ক্লিয়ার? প্রথমে কি নাম ছিল, কে নাম দিয়েছে, কিভাবে নাম এসছে, সব ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। ওকে, হ্যাঁ স্যার। তাহলে 1991 এ আমাদের জাভার অফিসিয়ালি ডেভেলপড হয়েছিল, বাট সেটা কিন্তু অফিসিয়ালি রিলিজড করা হয়নি। রিলিজড হয়েছিল কখন, 1995। তাহলে জাভা ওয়াজ ইনভেন্টেড ইন দ্য ইয়ার 1991, বাট দ্য জাভা ওয়াজ রিলিজড অফিসিয়ালি ইন 1995। কে রিলিজ করেছিল, কোন কোম্পানি, সান মাইক্রোসিস্টেম। সান মাইক্রোসিস্টেম সেটাকে রিলিজ করেছিল ফার্স্ট অফিসিয়ালি। ওকে, মানে 1991 এ তারা যে প্রজেক্টটা ইউজ করছিল সেই প্রজেক্টেই কাজ হচ্ছিল, বাট সেটাকে বাইরে রিলিজ করে দেয়নি, যে তো বাইরের লোকজন এটা ইউজ করতে পারবে, এটা রিলিজ করে দেয়নি। রিলিজ করা হয়েছিল 1995 এ। ওকে, ইট বিকেম পপুলার বিকজ ইন্টারনেট ওয়াজ গ্রোয়িং র্যাপিডলি। এই ইন্টারনেটের সাথে জাভার এত লিঙ্ক কেন আসছে একটু পরে আমরা পড়বো, আছে এটা স্লাইড। বাট যে ইন্টারনেটের সাথে এটা ম্যাচ আপ করে গেছিল, ঠিক আছে, আর ইন্টারনেটের সাথে এটা ম্যাচ আপ করার জন্যই কিন্তু জাভাটা অনেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো ছিল জাভার মধ্যে, যেটা খুব তার সাথে টাই আপ করতে ইজি হয়েছিল, এন্ড বিভিন্ন কোম্পানিগুলো জাভাটাকে ইউজ করতে শুরু করে দিয়েছিল এই 1995 থেকে। তাছাড়া জাভা না ওয়েব অ্যাপ্লিকেশনও সাপোর্ট করে, জাভা সাপোর্টেড ওয়েব অ্যাপ্লিকেশন। নাম বলতে পারবি যেখানে জাভা ইউজ হয়? তোরা বেশিরভাগ যে গেম খেলিস না, অনেক গেমের ক্ষেত্রে জানিস তো জাভার উপর তৈরি সেগুলো। মাইনক্রাফট। সি প্লাস প্লাসে তৈরি হয়তো স্যার, কি বল? সি প্লাস প্লাসে বেশি গেম তৈরি হয়েছে স্যার। হ্যাঁ, কোনো গেম হয়তো সি প্লাস প্লাসে, কোনো গেম, বাট বেশি অনেক গেম আছে যেগুলো জাভা বেসড আছে। ওকে, হ্যাঁ স্যার, ওটার জন্য আলাদা গেম ইঞ্জিন লাগে, কিন্তু হুম ওইগুলো একটুখানি অতটা চেনাশোনা নয়। হুম। তোরা যদি পরে গেম ডেভেলপমেন্টের নিয়ে একটু পড়াশোনা করিস, কারো যদি ইন্টারেস্টেড জাগে, তখন দেখবি জাভাটাকে মানে কোর জাভাটাকে খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখলে হবে না, ডেভেলপমেন্ট হিসাবে শিখতে হবে, অ্যাজ আ ডেভেলপার হিসাবে শিখতে হবে। ওকে, অনেকেই কিন্তু জাভা ডেভেলপার হিসাবে নিজেকে কেরিয়ারটাকে ফোকাস করে। গেম ডেভেলপার অনেক আছে, কিন্তু এটাও একটা খারাপ ফিল্ড নয়, কিন্তু ভালো ফিল্ড। ওকে, আর যেটা বলেছিলাম, তাহলে অরাক্কেলে জাভাটা এলো কি করে না, 2010 এ অরাক্কেল কোম্পানিকে না এটা বিক্রি করে দেওয়া হয়। সান মাইক্রোসিস্টেম এটা বিক্রি করে দিয়েছিল 2010 এ অরাক্কেলকে। সো তখন থেকে অরাক্কেলের আন্ডারে জাভা রয়েছে। তাহলে অ্যাট প্রেজেন্ট টাইম জাভা কার আন্ডারে, কোন কোম্পানির আন্ডারে? ওরাকেল। অরাক্কেল। তাহলে এবার যেটা আমরা দেখবো, হোয়াই জাভা বিকেম সো পপুলার। তাহলে যদিও আমি তোদেরকে সবগুলো মোটামুটি বলেই দিলাম, অনেকগুলো তো বলেই দিলাম, তাই না? জাভাকে চুজ করা হয়েছিল কেন, কি রে বলিনি? একটা করে কারণ বলতো দেখি।
যারা বুঝেছিস পড়াটা, কে বলবি ফার্স্ট? অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা স্যার হচ্ছে ইন্টারনেট অবজেক্ট ওরিয়েন্টেড বেসড, একজন বললি তারপর পয়েন্টারের কনসেপ্ট নাই, সুবিধা হবে। আচ্ছা দাঁড়া একটু করে শুনি। একজন বললি অবজেক্ট ওরিয়েন্টেড বেসড, একজন বললি, আর কে কি বললি রে? রাইট ওয়ান রান এনিওয়ে। হ্যাঁ প্ল্যাটফর্ম মেমোরি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? ম্যানেজমেন্ট মানে খুব এফিসিয়েন্ট হয়। এফিশিয়েন্ট? কি এফিশিয়েন্ট? তারপর একদম সাউন্ডটা কেটে গেল তোর। মানে মেমোরি মানে বলছি মেমোরিতে মানে যদি গার্বেজ ভ্যালু স্টোর করে না, হ্যাঁ অটোমেটিকলি যে মেমোরির ব্যবহার না হলে সেটা অটোমেটিকলি ডিলিট করে দেয়। একদম দেন তারপরে তাহলে সি অটোমেটিক মেমোরি performance সি ম্যানেজমেন্ট। প্লাস প্লাস বা সি এর মতো, ঠিক হ্যাঁ সি প্লাস প্লাস অটোমেটিক বা সি মেমোরি এর মতো ম্যানেজমেন্ট, পয়েন্টার কনসেপ্ট নেই। ঠিক পয়েন্টারের কনসেপ্ট নেই। হাই পারফরমেন্স হাই পারফরমেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রোবাস্ট কেউ কিছু? ঠিক তারপরে রবার্ট, তোর অনেক কিছু জানিস। ইন্টারনেট বেস স্যার, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা ঠিক আছে। স্যার গুড সিকিউরিটি প্রোভাইড করে। হ্যাঁ ইন্টারনেট কারণ বেস, ইন্টারনেট বেসড, ওকে ঠিক আছে। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। ওকে তাহলে দেখ, ব্যাপারটা হচ্ছে জাভাকে চুজ করার জন্য বেসিক্যালি কটা পয়েন্ট আমি তুলেছি, বাট আরো পয়েন্ট আছে। হচ্ছে টোটাল জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে? মানে জাভার মধ্যে অবজেক্ট হিসাবে ডিল করা। এবার কিভাবে করা হয় না করা হয় আমরা পরের ক্লাসগুলোতে জানবো, স্টার্টিং ক্লাসে এতটা বেশি বলে দিলে তোরা, মানে যারা স্টার্ট করছিস আজকে জাভা শেখা তাদের প্রবলেম হয়ে যাবে, ওই জন্য আমি বেশি কিছু বলছি না। বাট জাভার ক্ষেত্রে অবজেক্ট হিসাবে ডিল করা হয়। জাভার ক্ষেত্রে কিভাবে ডিল করা হয় বল? এখানে টোটালটাই ক্লাস আর অবজেক্টের উপর ডিপেন্ড করা হয়। হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, আপাতত কিওয়ার্ড জেনে রাখ, ঠিক আছে? যেরকম অ্যানিমেল হচ্ছে, ক্লাস মানে হচ্ছে একটা প্রজাতি, যেরকম এনিম্যাল হচ্ছে একটা প্রজাতি, তাই না? এনিমেলের কি রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স আছে? এনিমেল বলে কিছু হয়? কি কিছু হয় এনিমেল বলে? তোরা কি জানিস? আমি জানি না। না হয় না, বাট ওটা খালি একটা নাম টাইপের। হ্যাঁ মানে একটা প্রজাতি, তাই তো? বাট কি বলে হয়? ডগ, হিউম্যান, টাইগার, এলিফ্যান্ট। আচ্ছা টাইগার, ঠিক আছে, সেগুলো বলে হয়। তো এখানে এনিম্যালটা হচ্ছে ক্লাস, এখানে এনিম্যালটা হচ্ছে ক্লাস, আর যেগুলোর এক্সিস্টেন্স আছে যেমন ডগ, এটা হচ্ছে এনিমেলের একটা প্রজাতি, ঠিক আছে? ডগ সেটা হচ্ছে অবজেক্ট। তো এখানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এইভাবে ডিল করা হয়, এর থেকে বেশি আর আমি ডিপে যাচ্ছি না। আচ্ছা সিকিউর, এটা সিকিউর কেন বলা হচ্ছে? এর মধ্যে না সিকিউরিটি ম্যানেজমেন্ট লেয়ার আছে, তাছাড়া এর মধ্যে জেভিএম আছে যেও সিকিউরিটি প্রদান করে, এই আরো অনেক কিছু সিকিউরিটির ব্যাপারগুলো জাভাতে কিন্তু ডিল হয়, এই জন্য জাভা কিন্তু খুব সিকিউর। তাছাড়া এটা হচ্ছে পোর্টেবল। পোর্টেবল এই কারণেই বলা হচ্ছে ওই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ফিচার্সটার জন্য। দ্যাট মিনস রাইট ওয়ান্স রান এভরিওয়্যার। ওর এই ফিচার্সটাকে বলে ওর, যে একটা প্রোগ্রাম তুই যদি লিখে নিস সেটা যে কোনো অপারেটিং সিস্টেমে রান হতে পারে, সেটা হতে পারে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, ওকে? এই কারণ এই ফিচার্সটাকে বলে ওর, দ্যাট মিনস রাইট ওয়ান্স রান এভরিওয়্যার, একবার লিখলে সেটা যে কোনো জায়গাতে রান হতে পারে। ওকে আচ্ছা আর একটু ডিপে যাব, ধরতে পারবি? মাথায় ঢুকছে তো যতটা বলছি, না কিছু উপর দিয়ে হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে দেখ, জাভা হচ্ছে প্ল্যাটফর্ম, কি রে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, বাট এর মধ্যে এই উইন্ডোজ, লিনাক্স, এদের মধ্যে, ঠিক আছে, এদের মধ্যে যে প্রোগ্রামটাকে রান করে, মানে প্রোগ্রামটাকে যে রান করে, উইন্ডোজ এর মধ্যে আলাদা জেভিএম থাকে, লিনাক্স এর মধ্যে আলাদা জেভিএম থাকে, ম্যাক এর মধ্যে আলাদা জেভিএম থাকে,
ওকে, তাহলে তো ওইটা ডিপেন্ডেন্ট, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। জেভিএমটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে মানে একটা হিউজ ইম্পর্টেন্ট। যখনই তোকে চাইবে তোর ডেপথ নলেজটা জাজ করার জন্য চাইবে, এই সমস্ত কোশ্চেন গুলো তোকে করবে। দেখে নিস, যখনই কোনো হয়তো কলেজে কোনো স্যার দেখছিস তোরা খুব ভালো পড়াচ্ছিস, তখন এই সমস্ত ডেপথ নলেজ গুলো জিজ্ঞেস করবে যে দেখি কতটা জানে সে। ওকে, বেসিক্যালি ইন্টারভিউতে জানিস তো এরকম ভাবে কোশ্চেন করে। ফার্স্ট তোকে স্যার জিজ্ঞেস জিভিএম জেভিএমটা কি। আচ্ছা, জাভা JVM ভার্চুয়াল মেশিন। আজকে আমি আর জেভিএম নিয়ে খুব একটা বলছি না, বাট এটা ধরে রাখ জাভাটাকে রান করার জন্য একটা জিনিস। ওকে, একটা ভার্চুয়াল মেশিন যার রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নেই, বাট ওটা হেল্প করে জাভাটাকে রান করার জন্য। ঠিক, পরে আমরা এটাকে নিয়ে নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা ডিল করব, জেভিএম নিয়ে খুব ভালো হবে, একদম আর্কিটেকচার দেখিয়ে দেবো, তা পুরো মাথায় ঢুকে যাবে। বাট আপাতত এইটুকু জেনে রাখ, ওই জাভা একটা প্রোগ্রামকে রান করার জন্য জেভিএম একটা রেসপন্সিবিলিটি নাই, আর এটা রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নেই, কারণ এটা হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন। ঠিক আছে তো? ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখিস। আচ্ছা, জাভার মধ্যে অটোমেটিক গার্বেজ কালেকশন হয়, যে যদি কোনো স্যার আনইউজড রোবাস্টটা অবজেক্ট, স্যার, হ্যাঁ এই জন্য। আচ্ছা, রবাস্ট, জাভাকে রবাস্ট বলা হয় কারণ এখানে সিকিউরিটির ব্যাপারগুলো খুব ভালোভাবে ডিল করা হয়েছে। ঠিক আছে, স্যার এখানে ভুলগুলোকে মানে ভালো করে সংশোধন করার ব্যবস্থা এখানে রয়েছে। ভুলগুলোকে মানে ভুল ত্রুটি যেগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে পরিচালনা করার ক্ষমতা এই জাভাতে রয়েছে। মানে ওই রবাস্ট কেন মানে বলা হয় এটার বলছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারিস। ঠিক আছে, রবাস্ট মিনিং, বেঙ্গলি মিনিংটা কি বলতো? দৃঢ়তা তো দৃঢ়তা ওইটাই মনে হয় ভুল। বল, আরেকবার শুনতে পেলাম না। দৃঢ়তা দ্বিধাতা। দৃঢ়তা মানে আচ্ছা কলেজে সেটাই বলেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিক্যালি এখানে টোটাল জিনিসগুলো এই যেটা বললাম না, যে জাভাতে যে ফিচার্স গুলো আছে, যে এর তোর গার্বেজ কালেকশনটা খুব ইজিলি হ্যান্ডেল হয়, বিভিন্ন এরর আর এইগুলো আমাদেরকে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন জিনিসপত্র আছে। তাছাড়া আরো অনেক কিছু কনসেপ্ট আছে, এই এত কিছু কনসেপ্ট থাকার জন্য আমাদের কিন্তু মানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়, এই জন্যই জাভাকে রবাস্টও বলা হয়। ঠিক আছে, এবারে এগুলোর এই মেকানিজম গুলোকে হ্যান্ডেল করার জন্য যে সমস্ত রবাস্ট জিনিস, মানে বলবান, বলবান দেখাচ্ছে। আচ্ছা বলবান দেখাচ্ছে, হ্যাঁ বলবান তো, বা বলিষ্ঠ, হ্যাঁ তো, শক্তপোক্ত। আচ্ছা, তাহলে বুঝতেই পারছিস বলবান কেন বলা হচ্ছে জাভাকে। এত কিছু ফিচার্স আছে, জাভা এত স্ট্রংলি কিছু সবকিছু হ্যান্ডেল করে। স্ট্রংলি সবকিছু হ্যান্ডেল করছে। দেখ, আদার্স ল্যাঙ্গুয়েজ গুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতে হতো, তাই না, ম্যানুয়ালি, বাট জাভা অটোমেটিক সেগুলোকে হ্যান্ডেল করে নেয়, এই কারণে রবাস্ট বলছে। ওকে, কথা কথা স্যার, লিঙ্ক লিস্ট যদি আমরা আমরা যে ডেটা স্ট্রাকচার করি তখন আমরা সি তে আমাদের ফ্রি করতে লাগতো, হুম হুম হুম, জাভাতে ওটা অটোমেটিক কিছুক্ষণ পরে যদি ইউজ না পায় অটোমেটিক্যালি, অটোমেটিক ওরা ফ্রি করে দেয়। অটোমেটিক্যালি যেই আনইউজড হবে, যখনই একটা জিনিসের রেফারেন্স থাকবে না, তখনই ও এটাই ডিনোট করে দেবে যে ওটার আর কোনো অস্তিত্ব নেই। কারণ একটা জিনিস যদি আনরেফারেন্স হয়ে যায়, তুই কি সেটাকে খুঁজে পাবি? হ্যাঁ রে, ওই লিঙ্ক লিস্টের যে নোডটাকে তুই ছেড়ে পরে নেক্সট নোডে হেডটা করেছিলি, পৌঁছেছিলি, তো এই নোডটা তো আনরেফারেন্স হয়েছিল, এটাকে কি তুই খুঁজে পাবি? যদি তুই এটাকে না না। অন্য কিছু দিয়ে টেম্পোরারিলি স্টোর করে রাখিস, এই নোডটাকে খুঁজে পাবি না, তাহলে এই নোডটা তো জীবনেও ইউজ হবে না। তার মানে সেটা তো মানে একটা তোর স্পেস নেসেসারি অকুপাই জিনিসের মধ্যে করছে। থাকলো না। হ্যাঁ, স্পেস অকুপাই করছে, বাট নেসেসারি জিনিসের মধ্যে থাকলো না, তখনই জাভা কি করবে, না, এটাকে ডিলিট করে দেবে অটোমেটিক্যালি। ফ্রি করে দেয়। হ্যাঁ, তাহলে এই এত কিছু জিনিস যখন অটোমেটিক্যালি বলছে, তো সেটাকে আমরা বলবান বলতেই পারি, তাই না? তাছাড়া এটা না লার্জ কমিউনিটি সাপোর্ট করে। ম্যানেজমেন্টটা খুব ভালো। হ্যাঁ বল। তো তার মানে মেমোরি ম্যানেজমেন্টটা খুব ভালো। মেমোরি ম্যানেজমেন্ট খুব ভালো তো। তাছাড়া এখানে পয়েন্টার কোনো কনসেপ্ট নেই, এটা হচ্ছে একটা মানে বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। তোরা যদি বড় বড় প্রোগ্রাম করে থাকিস না, তোরা এই যখন ডিএস এর প্রোগ্রাম গুলো করবি না, এই পয়েন্টার নিয়ে কোনো ঝামেলা নেই। এটা তুই দেখবি, একবার সি তে প্রোগ্রামটা করে দেখবি, একবার জাভাতে করে দেখবি, তাহলে তুই বুঝে যাবি যে জাভাতে কত ইজিলি হয়ে যাচ্ছে, বাট সিএস কত ইজিলি হচ্ছে না, সেটাকে কত কিছু ভাবতে হচ্ছে।
তো এই সমস্ত জিনিসগুলোর জন্য এই জাভাকে রবাস্ট বলা হচ্ছে, আর জাভাটাকে আমরা চুজ করে নিয়েছি। ওকে, আর লার্জ কমিউনিটি সাপোর্ট মনে হচ্ছে এত কিছু ফিচার্স দিচ্ছে, তো বেশিরভাগ কোম্পানি সেটাকেই ফলো করবে না, তো এটার একটা বিশাল কমিউনিটি রয়েছে। ঠিক আছে, এবার যেটা তোদেরকে বলেছিলাম জাভা অ্যান্ড ইন্টারনেট, যে বেসিক্যালি ইন্টারনেটটা এসেছিল, মানে ইন্টারনেট যে এরা থেকে ব্যবহার করা শুরু হয়েছিল 1990-তে। জানিস কি তোরা তোরা একটু যদি পড়ে থাকিস, এটা তোদেরকে আমি যেমন 6 সেমে তোদের দাদাদেরকে পড়াচ্ছিলাম ওয়েব টেকনোলজি, তো কিভাবে মানে ওয়েবসাইট তোর ইউজ হওয়া শুরু করেছিল, আগেকার ওয়েবসাইট কিরকম ছিল। ওকে, তো সেইখানেই আমি দেখছিলাম, তোদেরকেও তো মনে পড়িয়েছিলাম, এটাও বলে নেটওয়ার্কের দিন পড়াচ্ছিলাম না, যে ইন্টারনেটটা হ্যাঁ কখন। স্যার, নেটওয়ার্কের দিন বলেছে আছে। হ্যাঁ, ওকে, তার আগে ছিল হচ্ছে ইথারনেট, তারপরে হ্যাঁ 1990s হ্যাঁ এসে হ্যাঁ আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে ডেভেলপ হ্যাঁ। হয়েছে। তো এই 1990s এর থেকেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়ে যায়। আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করার মেন দরকারটা কি ছিল বলতো? তোদের আগের দিন একটা জিনিস স্যার নিয়ে প্রবলেম ছিল না, কানেক্টিভিটি স্যার। যে নেটওয়ার্ক আর আচ্ছা, ইন্টারনেট মানেটা ইন্টারনেট কি? আর নেটওয়ার্ক আমাদের। হ্যাঁ, দেখ বেসিক্যালি ইন্টারনেট হেল্প করে কোনো জিনিসকে কানেক্ট করতে। একদম একদম। দেখ, আচ্ছা কার প্রবলেমটা ছিল নামটা একটু বলতো, বল বল নামটা বল রে, লজ্জা কেন পাচ্ছিস? কারোর ছিল না প্রবলেম? ঠিক আছে, আমারই ছিল। ওকে, তো দেখ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যখন কাছাকাছি জিনিসে, দেখ তোর কানেক্ট করার দরকারটা কিসের ছিল বলতো? কমিউনিকেট করার। তোর মোবাইলের থেকে ডেটা মানে ফটো ট্রান্সফার করার আছে ল্যাপটপে, তো তুই কি করিস? নর্মাল জিনিস ভাবে তোরা কিভাবে ইউজ করিস তোদের ফটো ট্রান্সফার করার থাকলে? ওয়্যার লাগাইতে পারি, ওয়্যার লাগিয়ে তারপর দিস, তাই তো, ব্লুটুথ বা ইউএসবি কেবল দিয়ে। হোয়াটসঅ্যাপ ওয়াইফাই। স্যার। একদম একদম। বা ইন্টারনেটের থ্রু ইমেলে সেন্ড করে দেবো ওখানে। আচ্ছা, তো ধরে না না, রাখলাম ইন্টারনেট তো ইন্টারনেটটা নেই, তখন দরকারই নেই কাছাকাছি। ঠিক আছে, ধরে হ্যাঁ, রাখলাম তাহলে ইন্টারনেট নেই। ওয়্যারতে হবে। হ্যাঁ, ওয়্যারটাই বেশি প্রেফারেবল ইউজ করি। বাট ব্লুটুথে করবো বাট স্যার। 1990s এর আগে এইরকম ভাবেই হতো। বাট ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা কোথায় হয়েছিল জানিস তো? যখন দুটো কান্ট্রি আলাদা জায়গায় থাকছে, বা সে দুটো সিটির মধ্যে, আহ, দুটো সিটির আলাদা আলাদা কম্পিউটারের মধ্যে কমিউনিকেট করার আছে। ধর এই কম্পিউটারটা রয়েছে দিল্লিতে, আমি খুব কাছেরই এক্সাম্পল দিচ্ছি, আর এটা রয়েছে কলকাতায়। কি রে, ডেটা দিয়ে তোরা এই ওয়্যার দিয়ে পারবি? কি রে, পারবি? তুই পারিস তো, কানেকশনটা একটু করে নিস, না। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই প্রবলেমটা আচ্ছা, হয়েছিল। পারবো, মানে বিশাল লম্বা তার হবে, কস্ট অনেক বেশি ভাই হবে। সম্ভব নয়, ঠিক আছে, ওইসব সম্ভব নয়। তো ওই জিনিসগুলো সলভ করার জন্য আমাদের এমন কিছু দরকার পড়েছিল যাতে দুটো কম্পিউটার ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারে আর তারা কমিউনিকেট করতে পারে। তো এই জন্যই ইন্টারনেট এসেছিল, যাতে দুটো কম্পিউটারকে আমরা কানেক্ট করতে পারি। বেসিক্যালি আমরা তোর মোবাইল, এই যে আমি তো, তোরা আমার সাথে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করছিস, এবার আমার সাথে কানেক্ট করছিস, মানে আমার মোবাইলের সাথে তোর মোবাইল কানেক্ট করছিস, তাহলে তুই বল, এটা ওয়্যার দিয়েও কিন্তু কানেকশনটা করা যায়, বাট তুই সেই কোথায় আছিস, আমি কোথায় আছি, এটা কি পসিবল ওয়্যার দিয়ে করা? এর জন্য ইন্টারনেটটা এসেছিল। ওকে, আর এই কিন্তু ইন্টারনেট কাছাকাছি করলে পরে ওয়্যারটাই বেশি সুটেবল। হতেই পারে, ঠিক আছে, এমন নয় যে হবে না। কেন ওখানে কি ফাস্ট আগেকার ট্রান্সফার আগেকার হবে? দিনে টেলিফোন গুলো, লাইন গুলো যেত না ওয়্যার দিয়ে? না মানে বাট কাছাকাছি হলে পরে ওয়্যারটাই বেশি সুবিধাজনক। একদম একদম হতেই পারে ওয়্যার। দেখ ওয়্যারটাই ওইখানে তো কি বেশি ফাস্ট ভালো না, ট্রান্সফার হয় এটা? ওয়্যারটাই তো বেশি ভালো। অনেক কিছু কারণ আছে, তোরা নেটওয়ার্কটাতে আমি পড়াবো তখন বলবো, বাট হতো তো। বাট যখন দূরের কানেকশনের ব্যাপার আসে তখন সেটা পসিবল নয়। তো এই কারণে আমরা এমন কিছু জিনিস ইউজ করার দরকার পড়েছে যাতে দুটো কম্পিউটার কানেক্ট হতে পারে, তারা কমিউনিকেট করতে পারে। এই জন্যই আমরা ইন্টারনেটটাকে ইউজ করেছি, যাতে এই দিল্লির কম্পিউটার সাথে কলকাতার কম্পিউটারটা কানেক্ট হতে পারে। আর এই ইন্টারনেটটা কে প্রোভাইড করে আমাদেরকে? বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইক জিও, এয়ারটেল। ক্লিয়ার আছে? এবার কনসেপ্ট ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। তাহলে এই 1990s এর আগে না ছোটখাটো জায়গাগুলোর মধ্যে কমিউনিকেট করা পসিবল হতো, বাট যখন দুটো কান্ট্রির কম্পিউটারের মধ্যে কমিউনিকেট করার কথা আসতো, ডেটা ট্রান্সফারের কথা আসতো, তখন সেটা হতো না। এর জন্য ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়েছিল।
দ্য ইন্টারনেট স্টার্ট গ্রোয়িং র্যাপিডলি। ওকে, তাছাড়া ওয়েবসাইটের ক্ষেত্রে যদি দেখিস না, ওয়েবসাইট ওয়ার স্ট্যাটিক, বেশিরভাগ ওয়েবসাইট স্ট্যাটিক ছিল। দ্যাট মিনস একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট খুব বেশি চেঞ্জ করা সম্ভব ছিল না। জাভা ওয়াজ ডিজাইনড অ্যাট সান মাইক্রোসিস্টেম মেনলি টু সাপোর্ট নেটওয়ার্ক বেসড অ্যাপ্লিকেশন। আর এই নেটওয়ার্ক বেসড অ্যাপ্লিকেশন গুলোর ইউজ করার জন্যই জাভাটা মেনলি ইউজ করা হয়েছিল। আর এই নেটওয়ার্ক বেসড অ্যাপ্লিকেশন হিসাবে জাভাটাকে ইউজ করার জন্য মেন কারণ ছিল এই সমস্ত ফিচার্স গুলো। জাভা এত কিছু ফিচার্স দিচ্ছে কারণ এই কারণেই। ওকে, আর তখনকার দিনেই জাভার জাভার অ্যাপলেট ইউজ করা শুরু হয়েছিল। বিভিন্ন ওয়েবসাইট আর বানানোর জন্য জাভার অ্যাপলেট ইউজ করা শুরু হয়ে গেছিল। দ্যাট রানস ইনসাইড আ ওয়েব ব্রাউজার। অ্যাপলেট এ স্মল জাভা প্রোগ্রাম। অ্যাপলেটটা কি? একটা জাভা প্রোগ্রাম দ্যাট রানস ইনসাইড আ ওয়েব ব্রাউজার, যেটা একটা ওয়েব ব্রাউজারের মধ্যে রান হয়। ওকে, আর এই অ্যাপলেট দিয়ে অনলাইন গেমস বানানো যায়, বিভিন্ন অ্যানিমেশনস বানানো যায়, অনলাইন ক্যালকুলেটর আর এইগুলো বানানো যায়। তখনকার দিনে জাভা অ্যাপলেটটা খুব বেশি পপুলার হয়ে উঠেছিল। এখনকার দিনে জাভার অ্যাপলেট ইউজ তোরা দেখতে পাবি না। ওকে, মানে এটা আর এত ইউজ হয় না, এখন অন্য টেকনোলজি চলে এসেছে। বাট 1995 এর দিকে, 1990 এরার দিকে জাভা অ্যাপলেটটা খুব বেশি পপুলার হয়ে উঠেছিল। ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইট আর ডেভেলপের ক্ষেত্রে। বুঝতে পেরেছিস তো? আর হোয়াট মেড দ্য জাভা সুইটেবল ফর ইন্টারনেট? আর এই ইন্টারনেট বেসড হওয়ার মেন কারণগুলো ছিল জাভার এই ফিচার্স গুলো। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সিকিউরিটি, নেটওয়ার্ক সাপোর্ট করতো। ওকে, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, এটা পড়াবো, এই জিনিসটা পড়াবো, এখন বুঝতে হবে না। বাট এই সমস্ত ফিচার্স গুলোর জন্যই আইডিয়াল ছিল ইন্টারনেট প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এতদূর অবধি আরো কিছু প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে, কারো প্রবলেম নেই তো? এখনো কেউ জয়েন হচ্ছে? ওকে, দেখ জাভা তাহলে এখন কোথায় কোথায় ইউজ হয় তোরা জানিস? হ্যাঁ স্যার। বিভিন্ন ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জাভা ইউজ হয়। ওকে, জাভা ইজ ইউজড টু ডেভেলপ ডেস্কটপ বেসড সফটওয়্যার লাইক বিভিন্ন টেক্সট এডিটর, ক্যালকুলেটর সফটওয়্যার, ম্যানেজমেন্ট সিস্টেম, বিলিং সিস্টেম, এগুলোতে জাভা কিন্তু ইউজ হয়ে থাকে। ধর একটা কোম্পানি বিলিং সিস্টেম তৈরি করার কথা আসছে, তো সেখানেও কিন্তু জাভা বেশিরভাগ ইউজ হয়। এবারে জাভা প্রোভাইড জিইউআই লাইব্রেরিজ। এবার জাভার মধ্যে যেরকম ওয়েবসাইট গুলো বিভিন্ন জিইউআই বেসড হয় না, খুব দেখতে ভালো লাগে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হয় না। বাট জাভার ক্ষেত্রে সেগুলো বেশিরভাগ কোন লাইব্রেরিজ গুলো ইউজ হয় এই সমস্ত গুড লুকিং ইউজার ইন্টারফেস গুলো তৈরি করার জন্য? AWT, সুইং, জাভা এফএক্স। ওকে, এইগুলো তোদের যদি কোনো জাভা ডেভেলপারের কোর্স আসে কোনোদিন, আর সেটা যদি আমি ডিল করি, এই জিনিসটা শেখাবো, জাভা সুইং, ওকে, কিভাবে ডেটাবেস কানেক্ট করতে হয় জাভার সাথে, এই সমস্ত জিনিসগুলো তোদের আমি তখন শেখাবো। জাভা প্রোভাইড জিইউআই লাইব্রেরিজ লাইক AWT, সুইং, জাভা এফএক্স। তো বিভিন্ন ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জাভা ইউজ করা হয়। আর বেসিক্যালি সেই ওই সমস্ত ওয়েবসাইট গুলো বানানো হয় এই সমস্ত লাইব্রেরি গুলো দিয়ে, AWT, সুইং, জাভা এফএক্স। ওকে, বিভিন্ন ধর ব্যাংকিং সিস্টেমের একটা ওয়েবসাইট আছে, ধর একটা ব্যাংকিং সিস্টেমের ওয়েবসাইট আছে, ওটা দেখলে এত গুড লুকিং, বাট বানানো কিভাবে হয়েছে জাভা দিয়ে। তো বেসিক্যালি এই সমস্ত লাইব্রেরি গুলো ইউজ করে বানানো হয়। বাট নর্মালি জাভা না ইউজ করে আমরা কি দিয়ে বানাতে পারি রে? ওয়েবসাইট কি দিয়ে বানাই আমরা? সিএসএস স্যার, সিএসএস দিয়ে ডিজাইন HTML, করতে পারি। জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট। ওয়েবসাইট মেন জিনিসটা বানাতে কি লাগে? একটা ওয়েবসাইট মেন বানাতে কি লাগে? যেমন একটা বাড়ি, HTML, HTML, CSS, HTML. যেমন একটা বাড়ি যদি বানাতে যাস তো মেন জিনিসটা তার কি দরকার? স্ট্রাকচার। জায়গা, স্ট্রাকচার, একদম ঠিক, Skeleton. স্কেলিটন।
তো ওই জিনিসটা হচ্ছে HTML প্রোভাইড করে। ওকে, আর ডিজাইন এই কালার টালার আরো ডিজাইন গুড লুকিং করে CSS। আর জাভাস্ক্রিপ্ট যদি বলিস, মানে সে মানে ইন্টারঅ্যাক্টিভিটি আনে। মানে একটা মানুষ হয়তো তৈরি করা হলো, তো কঙ্কালটা বানাচ্ছে HTML দিয়ে, মানুষটার এই চামড়া টামড়া এগুলো দিচ্ছে, মানে গুড লুকিং করছে, একটা মানুষ তৈরি করছে CSS। আর এই মানুষটার প্রাণটা আনছে যে মানুষ কাজ করতে পারবে, আর করতে পারবে, ঠিক আছে, যেতে পারবে। বেসিক্যালি একটা মানে একটা জিনিস করলে আর একটা জিনিস হবে, মানে মানুষের হাত দিয়ে এই কাজটা হবে। তো এই সমস্ত জিনিসগুলো ডিল করছে জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার? বাট এগুলো জাভা দিয়ে কিভাবে ডিল করা হয়? এই সমস্ত লাইব্রেরি গুলো দিয়ে। তো ইউজার ইন্টারফেস বেসিক্যালি তৈরি করার জন্য, মানে GUI বেসড অ্যাপ্লিকেশন গুলো তৈরি করার জন্য কিন্তু AWT, সুইং, জাভা এফএক্স এইগুলো দিয়ে তৈরি করা হয়, এই সমস্ত লাইব্রেরি গুলো দিয়ে। ওকে, তাহলে বিভিন্ন অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে জাভার ইউজ আমরা দেখে থাকি। তাছাড়া বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনও দেখে থাকি, অনলাইন ব্যাংকিং সিস্টেমে আমরা দেখে থাকি, ই-কমার্স ওয়েবসাইটে, কলেজ ম্যানেজমেন্ট পোর্টালে। তাই বেসিক্যালি এগুলো তো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়েও করা যেতে পারে, তাই না? বাট জাভা এত কিছু ফিচার্স দেয় বলে বড় বড় প্রজেক্ট গুলো না জাভাটাকে বেশি চুজ করে। তোরা দেখতে পাবি অ্যাট প্রেজেন্ট টাইম বিভিন্ন MNC গুলোর মেন যেটা ডিমান্ড থাকে না, যে তুমি জাভা জানো। আর যে সমস্ত কোম্পানিগুলো মেশিন লার্নিং আর নিয়ে কাজ করে, তাদের ডিমান্ড হচ্ছে তুমি পাইথন জানো। তো এই কারণে জাভাটা হচ্ছে এতটাই ডিমান্ডেবল। ওকে, তো জাভাটা তোরা ভালোভাবে শিখিস, এটাই তোদেরকে বলবো। আমার ক্লাসের পরেও কিন্তু তোদের অনেক কাজ থেকে থাকবে জাভা প্র্যাকটিস করার জন্য, তো সেগুলো করিস, তাহলে জীবনে উন্নতি করতে পারবি। আর কম্পিউটার সায়েন্স নিয়ে এগোচ্ছিস মানে এইটুকু জেনে রাখ, কাজ তোকে শিখতে হবে। কাজ না শিখতে পারলে কাজ কিন্তু পাবি না, তোকে কাজ দেখাতে হবে, তবেই তোকে কোম্পানি কাজ দেবে। তো এই জাভাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যদি MNC তে কাজ করতে যাস। MNC মানে জানিস তো? হ্যাঁ স্যার, মাল্টি ন্যাশনাল কোম্পানিজ। হ্যাঁ, তো মাল্টিন্যাশনাল কোম্পানি। মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে, লাইক TCS, কগনিজেন্ট, উইপ্রো, তো এই সমস্ত কোম্পানিগুলো জাভার উপর অনেক কাজ হয়। তো এদের যদি তুই জাভা জানিস, সেটা একটা বিগ পয়েন্ট দাঁড়িয়ে যায় সিলেক্ট হওয়ার জন্য। তাই জাভাটা খুব ভালোভাবে শিখিস। এবারে কারো যদি ফিল্ডে এগোনোর থাকে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা সায়েন্স এগুলো নিয়ে, তাহলে ML-টা ভালো, সরি, তাহলে পাইথনটা ভালোভাবে শিখিস। ক্লিয়ার? কারো যদি জাভা ডেভেলপার হওয়ার থাকে, জাভা বেসড ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলো বানানোর থাকে, গেম ডেভেলপমেন্ট শেখার থাকে, তাহলে সে জাভা ভালোভাবে শিখবে। একটা বিগিনার লেভেলের স্টুডেন্টের এটা ডাউট থাকে যে দাদা কোন জিনিসটা শিখবো, সি শিখবো নাকি জাভা শিখবো নাকি C++ শিখবো। এই কোশ্চেনটা কিছু না হলেও আমাকে 100 জন জিজ্ঞেস করেছে, বুঝলি? সেটা আমাকে কলেজেও অনেকজন জিজ্ঞেস করেছে, আমার জুনিয়র্স গুলো। আর আমি যে ক্লাবে ছিলাম, ওই ক্লাবের থ্রুতেও অনেক জুনিয়র্স ছিল, ওদেরও অনেক কোয়ারি ছিল, অনেক স্টুডেন্টও জিজ্ঞেস করেছে যে দাদা কোনটা শিখবো। জাভা আমি বলে দিলাম যে তোদের এবার নিজেকে যে ফিল্ডে এগিয়ে নিয়ে যেতে চাস, তো সেই রকম ভাবে শিখ। শেখা মানে জাস্ট নর্মাল শেখা নয়, কাজ করার মতো শেখা। একটা কোড যাতে যাই তোকে কোড দিই কেন, ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে তুই ইমপ্লিমেন্ট করতে পারিস। ওকে, তাছাড়া দেখ জাভাটা দাদা, হ্যাঁ দাদা, বল বল। বলছিলাম যে অ্যান্ড্রয়েডের যে আমাদের ওয়েসটা, তো অ্যান্ড্রয়েড ওয়েসটাও কি জাভা দিয়ে ডেভেলপড হয়? অ্যান্ড্রয়েড ওয়েসটা দাঁড়া একটু আমাকেও দেখতে হবে, বাট উইন্ডোজ কিন্তু সি এ লেখা হয়েছে। আচ্ছা, সব হয়েছে কিন্তু ওটা সি আর C++ই হয়। ওকে, আমি চেক করে নিচ্ছি। এক মিনিট। আচ্ছা দেখ, বিভিন্ন অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশনস গুলো রয়েছে না, যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপস, এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড, এগুলো কিন্তু তোর জাভার উপর তৈরি করা আছে, জাভা বেসড। বুঝতে পারলি? তাহলে জাভাটা কত বেসিক্যালি এত কিছু জাভা দিয়ে ইমপ্লিমেন্ট করার কারণগুলো তোদেরকে আমি বলেই দিলাম। এত কিছু ফিচার্স জাভা দিচ্ছে, এই কারণের জন্য জাভা কিন্তু অনেকটা বিভিন্ন ফিল্ডে কিন্তু জাভা দেখতে হবে, বিভিন্ন ফিল্ডে। এবারে ফেসবুকের মধ্যে জাভা ইউজ হয়, বাট শুধুমাত্র জাভা ইউজ হয় না। দেখ, ফেসবুক একটা বড় প্রজেক্ট, ঠিক আছে? ফেসবুক হচ্ছে একটা বড় প্রজেক্ট, তো ফেসবুকের মধ্যে সবকিছুই ইউজ হয়ে থাকে, জাভাও ইউজ হয়, পাইথনও ইউজ হয়, সিও ইউজ হয়।
বুঝলি? যেটা গুগল বলছে অ্যান্ড্রয়েড মেনলি তৈরি করা হচ্ছে জাভা দিয়েই, ঠিক আছে? বাট এখন অ্যাট প্রেজেন্ট কটলিনও অনেকখানি ইউজ হয়েছে বলছে। যারা অ্যাপ ডেভেলপমেন্ট করিস তারা বুঝতে পারবি যে কটলিনটা কতটা ইম্পর্টেন্ট। তো ওইটা তো অ্যান্ড্রয়েডের অ্যাপ গুলা যখন এখন বর্তমান যেগুলো অ্যাপ সেগুলো হুম বানাইতে হুম হুম সাহায্য করছে। হুম ওকে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো ডাউট আছে একটু সার্চ করে করে দেখিস, ঠিক আছে? তাহলেই নিজের নলেজটাকে এনহ্যান্স করতে পারবি। ওকে, ব্যাংকিং অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, ব্যাংকিং অ্যাপ্লিকেশন মানেই আমরা কি বুঝি? কি কি জিনিস হতে হবে? স্ট্রং হতে হবে, সিকিউরিটি সিকিউরিটি স্ট্রং হতে হবে, তাই না? সিকিউরিটি স্যার। সিকিউরিটি হতে হবে, সিকিউরিটি একটা স্ট্রং হতে হবে। টাইম আচ্ছা ম্যানেজমেন্ট। আচ্ছা, হ্যাঁ, মানে লিটল বিট ডিলে, ডিলে যাতে না, নো ডিলে। এফিসিয়েন্সি স্যার। বাফার স্যার, হ্যাঁ বাফার। হ্যাঁ ওকে, একই বোঝালো। যাতে ডিলে কমায়। দেখ, এত কিছু জিনিস যদি হ্যান্ডেল হয়ে যাচ্ছে, যেখানে তোর পয়েন্টারের ঝামেলা নেই, অটোমেটিক গার্বেজ কালেকশন, অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, তাই এখানে কিন্তু ডিলে খুব কম হয়, খুব কম দেখা যায় আদার্স ল্যাঙ্গুয়েজের থেকে। তো এই জিনিসগুলোর জন্যই, তাছাড়া এটা তোর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, বিভিন্ন প্ল্যাটফর্মও সাপোর্ট করে। তো এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন কোর ব্যাংকিং সিস্টেম গুলোতে কিন্তু জাভার ইউজ হয়। তাছাড়া এটিএম এ কিন্তু জাভা ইউজ হয়, জানিস তো? এটিএম মেশিন জাভা দিয়ে তৈরি করা হয়েছে, জাভা ইউজ হয়েছে আগে এখানে। বিভিন্ন অনলাইন ট্রানজাকশন সিস্টেম, সেগুলো জাভার উপর তৈরি করা হয়। গেম ডেভেলপমেন্টে আমরা জাভার ইউজ দেখতে পাই, বিভিন্ন এমবেডেড সিস্টেমে আমরা জাভা ইউজ দেখতে পাই। তো এই কারণগুলোর জন্য জাভাটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে অ্যাট প্রেজেন্ট, বল। তা বলছি এমবেডেড সিস্টেমস মানে তো কি, মানে ওটা কি এমবেডেড কি এমবেডেড সিস্টেমস মানে হচ্ছে যত নিউ টেকনোলজির সিস্টেম গুলো আসছে, লাইক ওয়াশিং মেশিন গুলো, যেরকম ফিচার্স গুলো ওয়াশিং মেশিনের আসছে, যে এত টাইমের পর যখন এই কাপড়টা কাঁচা হয়ে যাবে অটোমেটিক সেটা অফ হয়ে যাবে, এই সমস্ত ফিচার্স গুলো আসছে না? স্যার ওই জাস্ট লাইক ওই ইন্ডাকশন কুকার যেগুলো একদম আছে একদম আমাদের। একদম, ওইগুলোই এমবেডেড সিস্টেম। ওই যেখানে অনেকগুলো ওই মানে সেটিংস করা থাকে ওইগুলো না? হ্যাঁ, বেসিক্যালি এগুলো কি বলতে, একটা স্মল কম্পিউটার সিস্টেম। ওকে, এগুলো বড় বড় লার্জ ডিভাইস গুলোর মধ্যে, একটা স্মল কম্পিউটার সিস্টেম বিল্ড করা হয়েছে, যেগুলো ওই ওই সমস্ত ছোটখাটো টেকনোলজি যেগুলো হচ্ছে সেগুলো ডিল করছে, ওই সমস্ত স্পেসিফিক টাস্ক গুলো ডিল করছে। যেমন ওয়াশিং মেশিনের ক্ষেত্রে বললাম, স্পেসিফিক টাস্ক গুলো ডিল করছে। হ্যাঁ স্যার, ইন্ডাকশনে যেমন আমি 2 মিনিটের জন্য টাইমার লাগিয়ে দিতে পারি, 2 মিনিট টাইমার পরে লাগিয়ে অফ দিতে হয়ে পারিস, যাবে। তো ওগুলো মেনলি কি, ওই ইন্ডাকশনটার ভেতরে একটা কিন্তু তোর স্মল কম্পিউটার সিস্টেম আছে, যেটাই ওটা ডিল করছে, ওই সমস্ত জিনিসগুলো ডিল করছে। অ্যালার্ম ক্লিয়ার? ক্লকের মধ্যেও তো আছে। হুম। অ্যালার্ম ক্লকও তো সেরকমই না? অ্যালার্ম ক্লক, ওই হ্যাঁ ওই অ্যালার্ম ক্লক এবার দেখতে হবে সেটা সেটিংস ডিজিটালি নাকি অ্যানালগ, সেটা দেখতে ডিজিটাল হবে না? ডিজিটাল। হ্যাঁ ওকে। তো বিভিন্ন নিউ টেকনোলজি যে সিস্টেম গুলো এসছে, ইন্ডাকশন, তারপর তোর মাইক্রো ওভেন, তারপর ওয়াশিং মেশিন, ওকে, তাছাড়া আরো এমবেডেড সিস্টেম কত আসছে বলতো? তো যত কিছু এগুলো হচ্ছে জানবি, ওগুলোর ভেতরে একটা স্মল সিস্টেম রয়েছে, কম্পিউটার সিস্টেম রয়েছে, যেটাই ওই সমস্ত জিনিসগুলো হ্যান্ডেল করছে। ট্রাফিক লাইটের ক্ষেত্রেও আমরা বলতে পারি, ট্রাফিক লাইট গুলো, এগুলো তো ম্যানুয়ালি আর হয় না, তাই না, অটোমেটিক্যালি হয়। তো ওগুলোর ভেতরেও স্মল কম্পিউটার সিস্টেম রয়েছে। প্রিন্টার, অনেক কিছু রয়েছে এমবেডেড সিস্টেম। ক্লিয়ার হয়েছে? কিরে, সবার হ্যাঁ ক্লিয়ার স্যার। হয়েছে? সবার ক্লিয়ার? কি নিয়ে প্রবলেম আছে বল, হ্যাঁ স্যার। প্রবলেম কি নিয়ে আছে আজকের লেকচারটা নিয়ে? তাহলে নেক্সট লেকচারে আমরা কি ডিল করবো বলতো? নেক্সট লেকচারে, আচ্ছা তোর আমাকে একটা কথা বল, তোদেরকে আমাকে ওই সেটআপ, এনভায়রনমেন্ট সেটআপটা কি দেখাতে হবে?
দেখ আমি ফালতু জিনিস করে টাইম নষ্ট করতে চাই না। এনভায়রনমেন্ট সেটআপটা আমি তোদেরকে যদি রিসোর্সেস দিয়ে দিই, ওটা দেখে পরে তোরা হ্যাঁ, এই সেটআপটা করতে পারবি না? ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো। হ্যাঁ, সেটাও আমি প্রোভাইড করে দেবো, কোনো চাপ নেই। বাট সেটা তোরা যদি Visual নিজে করে করে করতে নিতে হয়? পারিস, সেই টাইমটা আমিও আদার্স জায়গায় ইউটিলাইজ করতে পারি, না স্যার, তাই না? একটা কোশ্চেন ছিল স্যার, স্যার এনভায়রনমেন্ট সেটআপ বলেন না, হ্যাঁ, তো বল। এনভায়রনমেন্ট সেটআপটা কেন জরুরি স্যার, এটা জানা আছে। এনভায়রনমেন্ট সেটআপ মানে হচ্ছে তুই জাভাটা যেখানে রান করবি, আইডি হ্যাঁ, কিসে রান করবি বল? ভিএস কোডে আমরা মেনলি কাজ করব। পিএস কোডেই হয়ে যাবে তো? হ্যাঁ, ভিএস কোডে হয়ে যাবে। ওকে, তো ভিএস কোডে আমরা করব। ওই ভিএস কোডটা এতদিন আমরা কি রান করেছি? সি কোড রান করেছি। তো হ্যাঁ। সি কোড রান করার জন্য আমরা ওটা তৈরি করেছিলাম, মানে এটা হচ্ছে আইডি বেসিক্যালি, ঠিক আছে, মানে একটা সফটওয়্যার। ওটার মধ্যে আমরা সি কোড রান করতে পারবো, জাভা কোড রান করতে পারবো, পাইথন কোড রান করতে পারবো, আরো অনেক কিছু রান করতে পারবো। তো সি কোড রান করার জন্য যে সমস্ত জিনিসগুলো আমাকে ইনস্টল করতে হবে আমি অলরেডি করে নিয়েছি। পাইথনের জন্য যে সমস্ত জিনিসগুলো ইনস্টল করতে হবে আমি করে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে জাভা কোডও রান করতে চাই। তো ওই জাভা কোড রান করার জন্য যে সমস্ত জিনিসগুলো আমাকে ইনস্টল করতে হবে সেটাকে আমি সেট আপ করতে বলছি। ওকে, মানে যে সমস্ত ডিপেন্ডেন্সিস গুলো আমাকে ইনস্টল করতে হবে ওই জাভা কোডটা রান করার জন্য। ওই স্যার যেমন জেভিএম, যা- তারপরে জেডিকে, এগুলা তো। হ্যাঁ। ওকে, কি ও সেটা স্যার, কি আমরা তোরা তো পার? স্যার সিএমডি দিতে হবে? সিএমডি তে দাদা, চালাতে পারবো না? বল। আমরা বল। আমরা সি তো রান করেছিলাম ডেপসিতে আর পাইথন আইডেলে। কোনো প্রবলেম নেই, আমি যেখানে রিসোর্সেস দেবো না সেখানে তোর পুরো আইডিএটা ইনস্টল দেখাবে, মানে যা তোর ভিএস কোডটা কিভাবে ইনস্টল করবে সেটা দেখাবে, প্লাস ভিএস কোডের মধ্যে জাভাটাকে রান করাতে গেলে কি কি ইনস্টল করতে হবে সেটা দেখাবে। ওকে, আর তোরা যদি চাস যে 3টা কোডে রান করবি সেরকম ভিডিও আমি দিয়ে দেবো, যে 3টা কোডে রান হবে ওই সেটআপটা করে নিলে। ঠিক, তারপরে যদি কোনো কারো কিছু আর প্রবলেম থাকে আমি চাচা, মানে সবসময় আছি। কলেজ থেকে একটা বল। কলেজ থেকে কলেজে একটা ল্যাব হয়েছে, সেখানে আমরা কলেজে একটা ল্যাব হয়েছে এখনো পর্যন্ত জাভার, সেখানে আমাদের টেক্সট প্যাডে করিয়েছে। আচ্ছা, নোটপ্যাডে তাই তো? হ্যাঁ, নোটপ্যাডের থেকেও হবে। হ্যাঁ, নোটপ্যাড। হ্যাঁ, সেখানেও হবে, বাট আমরা বেশি প্রেফার করি ভিএস কোডে, ঠিক আছে? নোটপ্যাডও হবে, নোটপ্যাডও আমি রান করে দেখিয়ে দেবো, কোনো ওকে প্রবলেম নেই। নোটপ্যাডও আমি রান করে এক দুটো দেখিয়ে দেবো, ওকে বাট ওকে বেশি প্রেফার করবো আমরা ভিএস কোডে, কারণ ভিএস কোডের অনেক কিছু ফিচার্স স্যার আছে যেগুলো করতে নোটপ্যাডে করতে ইউজ তোরা করে বুঝে কি যাবি। মানে ফায়দার? কিসের? স্যার নোটপ্যাড ইউজ করে মানে নোটপ্যাড ওই ইউজ করে বেশিরভাগ, নোটপ্যাড আর ভিএস কোডের কথা কলেজে বলছিস? নোটপ্যাডটা একটু বেশি প্রেফার। কোথায় নোটপ্যাড বেশি প্রেফার? কলেজে? হ্যাঁ, কোড তো স্যার কিছু দেখ, কলেজে আমি এবার বলি নোটপ্যাডটা একটা কথা। বেশি প্রেফার করছে। দেখ, কলেজে বেশি প্রেফার করার কারণ হচ্ছে হয় ভিএস কোড সেটআপ নেই কম্পিউটারটাতে, আইদার বলছে, বা ওই স্যারটা হচ্ছে একটু মানে পুরনো স্যার, একটু ওল্ড স্যার, ঠিক আছে? কারণ আগেকার দিনে বেশিরভাগ প্রেফার করা হতো নোটপ্যাডে করা। আস্তে আস্তে টেকনোলজি যেরকম ভাবে তো র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, তো আস্তে আস্তে আমাদেরকেও চেঞ্জ হতে হবে না? তোকে তো নতুন টেকনোলজি শিখতে হবে, হ্যাঁ স্যার। তাই না? যেমন হ্যাঁ স্যার। আগে আমাদের মিট ইউজ করার দরকার ছিল না, বাট এখন তুই যদি মিট ইউজ করা না জানিস তাহলে কি সেটা হবে? তাই আমাদেরকে নতুন নতুন জিনিস শিখতে হবে। তাই এটাই বলবো, সবকিছু শিখে রাখ, নোটপ্যাডে রান করাটাও শিখে রাখ, ভিএস কোডও ইউজ করা শিখে রাখ, যদি আদার্স কোনো স্যার, তোদের ইউজ করার দরকার থাকে সেটাও করে নিস। বল। স্যার নোটপ্যাডে মানে লিখে ওটা কি মানে কমান্ড প্রম্পট থেকে রান করা যাবে, কমান্ড সিএমডি থেকে? আমি দেখিয়ে দেবো পরের দিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। পরের দিন আমি দেখিয়ে দেবো। হ্যাঁ স্যার। পরের দিন তাহলে আমরা স্টার্টিং হবে কোথা থেকে? ওই যেটা তোরা মেনলি আমি যে তোদেরকে দেবো, কোথায় দেবো বলতো? এটা কোথায় দেওয়া যায়? আচ্ছা তোরা কি স্যার আমাকে ফ্রিল্যান্সারের কি মতো একটা ক্লাসরুম। আমার কি ইউটিউব লিংক দিয়ে দিতে হবে নাকি তোরা খুঁজে নিতে পারবি? স্যার দিয়ে দেন স্যার স্যার, আমি প্রোভাইড করে দিই। স্যার দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, কারণ আপনি দেখে বুঝতে পারবেন কোনটা বেটার হবে, ইজি হবে বল। ওকে, ঠিক আছে। ঠিক আছে, কোথায় দিই? ওকে, ঠিক আছে, আমি তোদেরকে ওই চ্যাট বক্সে একটু পরে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেটা সবাই ফলো করে নিস, ঠিক আছে?
স্যার চ্যাট গ্রুপে বক্সে দেবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করেছি, তারপর দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে, আর কি আরো কিছু ডাউট আছে আজকের ক্লাস নিয়ে? হ্যাঁ, নেক্সট ক্লাসে কি পড়াবো সেটা বলে দিই, তারপর রেকর্ডিংটা অফ করে দেবো। দেখ, নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব জেডিকে, তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে জেভিএম, জেআরই। ওকে, টাইম মানে এনভায়রনমেন্ট। টোটাল একটা জাভা কোডকে রান করার জন্য, কোন জিনিসটা কি হ্যান্ডেল করে। একটা জাভা কোড আছে, সেটাকে আমরা রান করব, কিভাবে সেটা রান হচ্ছে একদম ইন্টারনালি দেখবো আমরা, কিভাবে রান হচ্ছে, ডট জাভা থেকে কিভাবে ডট ক্লাস ফাইল জেনারেট হচ্ছে। ওকে, ডট ক্লাস ফাইলটা কে জেনারেট করছে, জেডিকে এর কাজ কি, জেভিএম এর কাজ কি, জেআরই এর কাজ কি, একদম সবকিছু দেখবো। তারপর আমরা ফার্স্ট আমাদের প্রোগ্রাম লিখবো, একটা প্রোগ্রাম লিখবো, ঠিক আছে? তারপর যদি টাইম থাকে আরো কিছু হবে। বাট আজকের বেসিক যে জিনিসটা দরকার ছিল জাভার জানা, সেটা তোদের ক্লিয়ার আছে তো? কোনো কিছু প্রবলেম থাকলে এখনই বলে দে। আর কিন্তু এই ক্লাসটা নিয়ে পরে কিন্তু আর আলোচনা করা হবে না, ঠিক আছে? কারো কিছু প্রবলেম? না স্যার। ঠিক আছে, ওকে, তাহলে জাভাটা পরের দিন তাহলে সেট আপ করে নিস সবাই। ব্লু জেটে করা যাবে?